হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল যে মেথড বা স্ট্যাটিস্টিক্যাল যে প্রসেস বা টেকনিক্স গুলো আছে আমাদের সিলেবাসে থার্ড সেমিস্টার, সেখানকার আমরা অলরেডি 3টে আইটেম শেষ করে ফেলেছি। এবং আজকে আমি তোমাদেরকে যেই বিষয়ে শেখাবো সেটা হচ্ছে মিন। মিন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং স্টুডেন্ট, তোমরা খুব মন দিয়ে শোনো। মিন বলে যে ক্যালকুলেশনটা আছে এর কোনো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন হয় না, অর্থাৎ মিনের কোনো ছবি হয় না। এখানে শুধুমাত্র একটা ক্যালকুলেশন করতে হবে। আমাদের মিন টেকনিক্যালি কলেজ এবং ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে অনেক রকম মিন আছে, 4 রকম মিন বা 5 রকম মিন আছে। কিন্তু আমাদের ক্লাস 12 বা কলেজের সিলেবাস অনুযায়ী যেই যেই মিন গুলো তোমাদের করতে হবে, মিন হচ্ছে একটা প্রসেস বা স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেটা আমাদেরকে অঙ্কের মাধ্যমে করতে হয়। খুব সোজা অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। সেই মিন কনসেপ্টটা নিয়ে আজকে আমি তোমাদের কাছে বিস্তারিত ব্যাখ্যায় আসবো। এবং স্টুডেন্ট মনে রাখবা, মিনের বিভিন্ন রকম সিস্টেম আছে। সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3, সিস্টেম 4। সেই 4টে সিস্টেমই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, যে বা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, যাতে আরো অনেক স্টুডেন্ট বেশি করে উপকৃত হতে পারে। তো আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে মিন। এর নাম কি? মিন। ঠিক আছে। মিনকে আরো নামে দেখা যায়। একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে যৌগিক গড়। এই 3টে নাম। ঠিক আছে। এবার স্টুডেন্ট মনে রাখবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এই যে মিন, মিডিয়ান, মোড, এখানে 3টে আইটেম আছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে। কেন্দ্রীয় প্রবণতা কি জিনিস? কেন্দ্রীয় প্রবণতা, তার আন্ডারে 3টে জিনিস আছে। একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। পরপর ক্লাসের মাধ্যমে আমরা এই 3টে আইটেম শিখব। এবার এই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করার আগে তোমাকে 2-3টে জিনিস ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে, একটা হচ্ছে শ্রেণীবদ্ধ তথ্য, আর একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ তথ্য কাকে বলে। তাহলে শ্রেণীবদ্ধ আর অশ্রেণীবদ্ধ। শ্রেণীবদ্ধ মানে গ্রুপ, মানে সেখানে গোষ্ঠী থাকবে। আর অশ্রেণীবদ্ধ মানে কোন রকম গ্রুপ থাকবে না, সিঙ্গেল ডেটা। তাহলে শ্রেণীবদ্ধ ডেটা কিরকম হতে পারে? ডেটা বা তথ্য 10 থেকে 20, তারপরে আবার 20 থেকে 30, এইভাবে 30 থেকে 40। এটা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে 10 থেকে 20, আবার 21 থেকে 30, 31 থেকে 40। এই 2 রকমেরই হতে পারে। তো এই রকম যখন 10 থেকে 20 বা 100 থেকে 200 এইরকম যখন ডিস্ট্রিবিউশন থাকবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে শ্রেণীবদ্ধ ডেটা। তাহলে অশ্রেণীবদ্ধ কি? ভাবো দেওয়া আছে, লেখা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জানুয়ারি মাসে বৃষ্টিপাত হয়েছে ধরে নিলাম 10, ফেব্রুয়ারিতে 20, মার্চে 30, এপ্রিলে 40। তাহলে এটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডেটা। কেন? কারণ এখানে আমরা কি বলতে পারি, শ্রেণীবদ্ধ ডেটা 10 থেকে 20, এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি সাজাই, তো 10 থেকে 20 জনের মধ্যে 4 জন আছে, 20 থেকে 30 জনের মধ্যে ভাবো 50 জন আছে, 30 থেকে 40 জনের মধ্যে 10 জন আছে। তাহলে এটা হচ্ছে শ্রেণীবদ্ধ ডেটা। ক্লাস গ্রুপ থাকবে, শ্রেণী সীমানা এবং ফ্রিকোয়েন্সি। আর অশ্রেণীবদ্ধ ডেটাতে কি হচ্ছে, এখানে মাস থাকতে পারে, এখানে দিন থাকতে পারে, এখানে সাল থাকতে পারে। ঠিক আছে। আর এখানে কি হচ্ছে আমার ডেটা বা পরিসংখ্যান। তাহলে আশা করি তোমরা শ্রেণীবদ্ধ এবং অশ্রেণীবদ্ধ ডেটার মধ্যে পার্থক্য এবং উদাহরণটা খুব সুন্দর করে বুঝতে পারলে। এবার আমরা পড়বো হচ্ছে ভারযুক্ত, আর একটা হচ্ছে ভারহীন ডেটা। তাহলে ধরে নিলাম, ভাবো এটা একটা অশ্রেণীবদ্ধ ডেটা। এখানে লেখা আছে অশ্রেণীবদ্ধ ডেটা ভর যুক্ত, আর একটা লেখা আছে অশ্রেণীবদ্ধ ডেটা ভরহীন, ভর বা ভারহীন। এটা মানে মনে রাখবা, আমরা ফ্রিকোয়েন্সিকে সবসময় এফ দ্বারা দেখাই বা ইন্ডিকেট করি। এই যে ভারযুক্ত আর ভারহীন, এই যে দুটো কনসেপ্ট আছে, এটা বোঝার জন্য খুব মন দিয়ে আমাকে দেখতে হবে এই ডেটাটা। দেখো, ভালো করে দেখো সবাই। বলেছে 1951 থেকে 2011 সালের জনসংখ্যার বৃদ্ধির সরল যৌগিক গড় নির্ণয় করো। কি আছে? সাল আছে, আর ভারতের জনসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এত সালে এত ছিল, এত সালে এত ছিল, বিভিন্ন সালে বিভিন্ন রকম জনসংখ্যা ছিল। তাহলে দেখো,
এখানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনে এই সালগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র এই ডেটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এখানে দুটো ডেটা নেই, যেমন এইখানে দেখো দুটো ডেটা ছিল, 10 থেকে 20, এবং তার মধ্যে আবার ফ্রিকোয়েন্সি। মনে রাখবে যখন এরকম এখানে সাল থাকবে, তারপরে এখানে ভাবো মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, তখন এই সমস্ত ডেটাকে আমরা বলবো হচ্ছে ভারহীন। কিন্তু তাহলে ভার যুক্ত কাকে বলবো? এই দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো ডেটাই আমাদের ক্যালকুলেশনে খুবই দরকার। কারণ এখানে নম্বর আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা, মানে নাম্বারটাও যেমন আমাদের দরকার ক্যালকুলেশন করার ক্ষেত্রে, এবং এই নাম্বার পেয়েছে 6 জন ছাত্রছাত্রী। তাহলে এটা হচ্ছে একটা অশ্রেণীবদ্ধ ডেটা কিন্তু ভার যুক্ত, অশ্রেণীবদ্ধ ডেটা কিন্তু ভার যুক্ত, আর এটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডেটা কিন্তু ভারহীন। তাহলে আমরা আজকে 3 থেকে 4 রকমের মিল শিখবো। একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ, ভালো করে দেখো, অশ্রেণীবদ্ধ ভারযুক্ত 1 নাম্বার, অশ্রেণীবদ্ধ ভারহীন, ভারহীনটা আমরা আগে শিখবো 1 নম্বরে, আর 2 নম্বরে শিখবো হচ্ছে অশ্রেণীবদ্ধ ভারযুক্ত, আর 3 নম্বরে আমরা শিখবো একটা গ্রুপ ডেটা বা শ্রেণীবদ্ধ ডেটার মিল। খুব সোজা অঙ্ক, মন দিয়ে দেখো। তাহলে এই অঙ্কটা একটু দেখি। আমরা এটা দেখলাম যে এরকম এরকম লেখা আছে, এখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা মেনশন করা আছে, ভালো কথা। তাহলে এবার এর যখন আমরা সমাধান করব, সেই সমাধানের ক্ষেত্রে আমরা কি করবো দেখো, প্রথমে সালটা আমরা লিখে নিব। ডেটাতেও আমাদের প্রশ্নের সাল আছে, সাল লিখবো। জনসংখ্যা আমাদের আছে, আমরা জনসংখ্যা লিখবো, কিন্তু এখানে আমরা ক্রমিক নাম্বার লিখবো, মানে সিরিয়াল নাম্বার একটা লিখতে হবে আমাদের। তাহলে আমাদের এখানে সাল কত আছে আমরা লিখে নিই, 1951। আর স্টুডেন্ট মনে রাখবে, এই ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, কারণ এই যে মিন যে ড্রয়িং করব আমরা, সরি ক্যালকুলেশন যে করব, এই মিনের কিন্তু কোনো ড্রয়িং নেই, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, জনসংখ্যাগুলো আমাদের দেওয়া আছে, খুব সোজা কাজ। জনসংখ্যাগুলো দেওয়া আছে, আমরা জনসংখ্যাগুলো নোট ডাউন করে দিচ্ছি। আমাদের যেমন অন্যান্য আইটেমগুলো আছে, ওগুলোতে বিভিন্ন রকম ছবি থাকে, সেই ক্ষেত্রে আমরা ছবি ড্র করি, কিন্তু মিনের ক্যালকুলেশনে কোনো ছবি হয় না। কিন্তু এরপরে যে আমরা মিডিয়ান এবং মোড শিখবো, সেখানে কিন্তু আমাদের ছবি হয়। যাই হোক, তো এটা হচ্ছে আমরা প্রশ্ন থেকে টুকে ফেলতে পারলাম, এবং আমাদের আমাদের নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে খুব সহজ একটা জিনিস শিখতে হবে। মানে ক্রমিক নাম্বার দিব আমরা, 1 2 3 4 5 6 7, খুব সোজা। তাহলে এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন কত? টোটাল নাম্বার অফ অবজারভেশন মানে কতগুলো ডেটা আছে। নর্মালি দেখো, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে আমার এখানে n সমান সমান 7, মানে আমার টোটাল ডেটা কতগুলো আছে। ঠিক আছে, এরপরে মোট জনসংখ্যাকে আমরা কোটি, এটাকে আমরা দেখাচ্ছি এক্স দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে সামেশন এক্স। সামেশন মানে এগুলা টোটালের যোগফল। এবার আমাকে ক্যালকুলেটরে যোগ করতে হবে টোটালটা। আমি যোগ করে দেখলাম যে আমার এখানে এসেছে 511.39। তোমরা যোগ করে নিবে ক্যালকুলেটরে। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। সুতরাং এখানে আমরা একটা পয়েন্ট করব, সূত্র বা ফর্মুলা, যা ইচ্ছা লিখতে পারো তোমরা, বাংলা বা ইংরেজি। এবার এখানে আমরা কি লিখবো? যৌগিক গড়। যৌগিক গড় লিখতে পারি, বা আমরা এখানে মিনও লিখতে পারি। এবার যৌগিক গড় বা মিনের সিম্বল হচ্ছে এক্স বার, এটা হচ্ছে সিম্বল এক্স বার। ঠিক আছে, এবার এখানে আমরা ফর্মুলাটা কি লিখবো, ভালো করে দেখো, সামেশন এক্স বাই এন, এটা হচ্ছে সিম্পল মিনের ফর্মুলা। তাহলে এখানে এক্স মানে কি আর এন মানে কি? তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটার ব্যাখ্যা দিতে হবে। কিভাবে ব্যাখ্যা দিব? আমরা লিখবো, যেখানে এক্স সমান সমান চলক বা জনসংখ্যা। আমরা এখানে কি লিখলাম? এক্স সমান সমান চলক বা জনসংখ্যা। এই দেখো, আমাদের এখানে এক্স সমান সমান চলক বা জনসংখ্যা, এটা সবসময় মনে রাখতে হবে, যেটা উপস্থাপন করতে হবে। এবং এন, এখানে একটা ভ্যালু আছে এন, তাহলে আমরা এখানে কি লিখবো? এন সমান সমান পদ সংখ্যা। কি লিখবো? পদ সংখ্যা বা সাল। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করবো? সুতরাং নিচে
দেখো যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার সমান সমান ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সামেশন এক্স বাই এন। তাহলে আমাদের সামেশন এক্স কত দেখো এখানে সামেশন এক্স আছে 511.39 ডিভাইডেড বাই কত এন, এন কত আছে আমাদের এখানে 7। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে অ্যাপ্লাই করব 511.39 ডিভাইডেড বাই 7 ভ্যালু কত আসলো এখানে দেখা যাচ্ছে 73 পয়েন্ট দেখো লেখা আছে 0557। আমরা দশমিকের পর 4টা ঘর লিখবো, তারপরে আমরা এটাকে 2 ঘরে কনভার্ট করে দিব। কিভাবে করবো তাহলে এটা দেখো এই 0, এবার দেখো এই ঘরটা কত হয় 5 আমরা লিখবো না। দেখো এখানে আমরা 5 লিখবো না, কেন লিখবো না? কারণ 5-এর পরের ঘরটা 5 আছে, মানে 5 এবং 5-এর বেশি থাকলে আমরা জানি এখানে সবসময় 1 অ্যাড হয়ে যায়, তাহলে 6। তাহলে নিচে সুতরাং কি লিখবো জনসংখ্যা বৃদ্ধির সরল যৌগিক গড় মান হলো 73.06 কোটি। এটা হচ্ছে আমাদের অঙ্ক। কি অঙ্ক মিন করলাম আমরা, কিন্তু কার মিন করলাম? অশ্রেণীবদ্ধ ডেটা ভার হীন। ক্লিয়ার? এইভাবে তোমায় করতে হবে, তুমি সুন্দর নাম্বার পেয়ে যাবে। একদম সোজা প্রসেস, আশা করি সবাই বুঝেছো এবং করবে। এবার আমরা দেখবো হচ্ছে মিন কিন্তু ভারযুক্ত। ঠিক আছে, দেখো আমরা পড়ি প্রশ্নটা কি আছে। বলেছে দ্বাদশ শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরিসংখ্যা দেওয়া হলো। ঠিক আছে, ভালো কথা, এই নম্বর এই পরিসংখ্যা দেওয়া আছে। এবার কি বলেছে এর উপর ভিত্তি করে অশ্রেণীবদ্ধ রাশি ভরযুক্ত যৌগিক গড় নির্ণয় করো, বলেই দিয়েছে। এখানে বলে দিয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা উল্লেখ নাও থাকতে পারে, অশ্রেণীবদ্ধ রাশির ভরযুক্ত কথাটা উল্লেখ নাও থাকতে পারে। তোমাকে ডেটা দেখে বুঝে নিতে হবে যে এটা অশ্রেণীবদ্ধ। ঠিক আছে, ভালো কথা। এবার একটু ডেটাটা আমরা দেখবো 2 নাম্বার কাজে। নাম্বার দেওয়া আছে 61, 62, 63, ঠিক আছে। এবং এত নাম্বার পেয়েছে কয়জন? 6 জন, 7 জন, 0 জন, ঠিক আছে। এবার এটার আমরা টেবিল বানাবো, নিচে সমাধান টেবিল, এই যে সমাধান লেখা আছে টেবিল। কি লিখেছি? প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর মানে যে নাম্বারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এক্স, ছাত্রছাত্রীর সংখ্যা মানে হচ্ছে এফ বা ফ্রিকোয়েন্সি, এবং এখানে এক্সট্রা একটা বানাতে হচ্ছে এফ এক্স, এটা আমাদের এক্সট্রা করতে হবে। সুতরাং খুব সোজা, আমরা এগুলা টুকে নিই, যা আছে এখানে 61, 62, 63। এবার আমরা এগুলা গুণ করে এখানে বসাবো। দেখো এফ এক্স, এফ এক্স মানে এখানে ইন্টু আছে, এফ ইন্টু এক্স। তাহলে 61 গুণ 6 কত আসলো? 366 লিখবো আমরা এখানে 366। এইভাবে টোটাল কাজটা আমরা এইভাবে গুণ করে করে বসাবো। দেখো টোটাল কাজটা আমাদের গুণ করে বসানো হয়ে গেল। তোমরা খুব সুন্দর করে ঠান্ডা মাথায় গুণ করবে। এবার আমাদের কি করতে হবে, এই যে ফ্রিকোয়েন্সি যে আছে এই ফ্রিকোয়েন্সির একটা সামেশন করতে হবে। তাহলে সামেশন এফ, আর এদিকে সামেশন এফ এক্স। তাহলে এই টোটালটা যোগ করলে আমাদের হচ্ছে 40, আর এখানে টোটালটা যোগ করলে আমাদের হবে 2629। তোমরা খুব মন দিয়ে যোগ করবে। এবার আমরা কি আসবো? ফর্মুলাতে আসবো, একদম আগের বারের মতোই সিস্টেম। এখানে আমরা কি লিখবো? যৌগিক সূত্র, প্রথমে লিখে নিব সূত্র। ঠিক আছে, বা সূত্র লেখার পর এখানে কি লিখবো? যৌগিক গড়, যৌগিক গড়, কেউ মিনও লিখতে পারো। এবার এখানে দেখো ফর্মুলাটা একটু আলাদা হচ্ছে, এখানে সামেশন এফ এক্স, আগেরটা কিন্তু শুধু সামেশন কি ছিল, এই দেখো এফ ছিল, সামেশন এক্স বাই এন, তাই না? সামেশন এক্স বাই এন। এই ক্ষেত্রে আমরা কি করব? সামেশন এফ এক্স বাই সামেশন এফ। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা এনও লিখতে পারি, ঠিক আছে, নাম্বারও লিখতে পারি, কিন্তু আমি যেভাবে তোমার কাজটা দেখাচ্ছি তুমি এভাবেই করো। ঠিক আছে, সামেশন এফ এক্স বাই সামেশন এফ। এবার এখানে কি ব্যাখ্যা দিতে হবে?
এক্স সমান সমান চলক বা জনসংখ্যা, ঠিক আছে। আর এখানে তারপরে নেক্সট কি আছে, এফ, এফ সমান সমান পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমাদের ফর্মুলা যৌগিক গড়, বা এখানে কেউ লিখতে পারে সূত্র প্রয়োগ করে পাই, অনেকভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে। সামেশন এফ এক্স বাই সামেশন এফ, সামেশন এফ এক্স কত আমাদের এখানে 2629, আর সামেশন এফ হচ্ছে 40। এটাকে তোমার ভাগ করলে আসবে 65.73। তোমরা সুন্দর করে করবে ক্যালকুলেটরে, এবং এখানে লাস্টে অ্যান্সার কি লিখবে, প্রাপ্ত নম্বরের যৌগিক গড় 65.73 হয়ে গেল। তো এটা ছিল আমাদের ভার যুক্ত ডেটার ক্যালকুলেশন। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা শিখবো হচ্ছে গ্রুপ ডেটা, মানে শ্রেণীবদ্ধ। এটা ছিল অশ্রেণীবদ্ধ, এটাও ছিল অশ্রেণীবদ্ধ। এবার আমরা শ্রেণীবদ্ধর একটা মিন শিখবো। মন দিয়ে দেখো সবাই, কি বলেছে, প্রদত্ত তথ্য থেকে শ্রমিকদের প্রাত্যহিক বেতনের যৌগিক গড় নির্ণয় করো। ভালো কথা। তাহলে এই 7 নাম্বার কাজে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাত্যহিক বেতন টাকাতে আছে, এবং শ্রমিকের সংখ্যা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এফ। তাহলে শ্রমিকের বেতন দেখো 700 থেকে 800, একটা গ্রুপ ডেটা বা শ্রেণীবদ্ধ ডেটা। একটা একটা কথা লেখা নাই, শুধু 700 লেখা নাই, তাহলে অশ্রেণীবদ্ধ হতো। তাহলে কি শ্রেণীবদ্ধ, কত আছে 18, এতটা এত, এইভাবে কন্টিনিউয়াসলি দেওয়া আছে, মানে শ্রেণীবদ্ধ ডেটা আমরা বুঝে গেলাম। তাহলে শ্রেণীবদ্ধ ডেটা যদি মিন করতে হয়, তাহলে তার টেবিল সমাধান লিখলাম। সমাধান টেবিলটা কি হচ্ছে দেখো, প্রাত্যহিক বেতন, তারপরে পরিসংখ্যা সুন্দর করে সাজাবো। এবার এখানে একটা মধ্যবিন্দু বের করতে হবে, যেগুলা কিন্তু আগে আমরা করিনি। কি বের করলাম, মধ্যবিন্দু, তারপরে এফ এক্স, যেটা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে টেকনিক্যালি পরিসংখ্যাগুলা লিখে নিই সব, ঠিক আছে, পরপর। এবার কি আছে, প্রাথমিক বেতন যেটা আছে লিখতে হবে 700 থেকে 800, 800 থেকে 900। এখানে দেখো একটা, এবার এই যে শ্রেণীবদ্ধ ডেটা যে আছে, এটা তো একটা আমাদের শ্রেণীবদ্ধ ডেটা, তাই না? এবার এই শ্রেণীবদ্ধ ডেটার এটা কি টাইপ, কেউ বলতে পারবে এটা কি ধরনের শ্রেণীবদ্ধ ডেটা? কেউ যদি বলতে পারো কমেন্ট বক্সে জানাও। বাস্তবে এটা মানে সমান না অসমান? সমান শ্রেণীবদ্ধ। দেখো 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000, অসমান না, মানে এখানে আগের ঘরের মানে প্রথম ঘরের যেটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা, সেটাই পরের ঘরের নিম্ন শ্রেণী সীমানা। এবার আরেকটা ডিস্ট্রিবিউশন কিরকম হয় ভাবো, ভাবো ধরে নাও জাস্ট, তবে এখানে কত ছিল, 700 থেকে 800, তারপরটা কত হতো, 801, তাই না? 801 থেকে 900, এরকম যদি হতো সেটা হচ্ছে অসমান হয়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের 0.5 যোগ আর 0.5 বিয়োগ করে আলাদা একটা কলাম বানাতে হবে। যারা তোমরা আগের থেকে কন্টিনিউয়াসলি সিরিজগুলো দেখে এসেছো তারা কিন্তু বুঝবে। যাই হোক, এবার কি বলছে, মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে দেখো মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি, উচ্চ শ্রেণী সীমানা যোগ নিম্ন শ্রেণী সীমানা ডিভাইড বাই 2। তাহলে উচ্চ শ্রেণী সীমানা কত, 800 যোগ 700 ভাগ 2, তাহলে কত হচ্ছে এখানে 750। এইভাবে টোটাল শ্রেণী সীমানাগুলো যোগ করে ভাগ করে বের করতে হবে। তো আমি এটা করে নিচ্ছি, তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করে করবা, ঠিক আছে। এখানে হবে তোমার 1150, তারপরে 1250, 1350। এবার এফ এক্স, মানে এটা গুণ এটা, দেখো এখানে লেখা আছে এফ আর এখানে লেখা আছে এক্স, এটা গুণ এটা। তাহলে এটা সুন্দর করে ক্যালকুলেটারে গুণ করতে হবে তোমাদের। তোমরা আশা করি গুণ জানো কিভাবে করতে হয়, আর তোমাদের কিন্তু ক্যালকুলেটার এবার ইউজ করতে হবে। দেখো 750 কত আসলো, 1300, 13,500। তোমাদের কিন্তু এবার ক্যালকুলেটার করতেই হবে, কারণ স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে প্রচুর পরিমাণে। কেউ চাইলে সাইন্টিফিক ক্যালকুলেটার এই যে দেওয়াই আছে 100 mAh, এই ক্যালকুলেটার কিনতে পারো। আর টাকা পয়সা যদি একটু সমস্যা থাকে, তাহলে তোমরা নর্মাল 100 বা 200 টাকা দামের
ক্যালকুলেটর কিনতে পারো। কিন্তু এখানে একটা কথা বলি আমি তোমাদের, 100 বা 200 টাকা দামের ক্যালকুলেটর বা নর্মাল যে ক্যালকুলেটরগুলো আছে সাইন্টিফিক ক্যালকুলেটর না, ঠিক আছে? ওরকম ক্যালকুলেটর কিনলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, কারণ অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্রেস করতে গিয়ে তোমাকে লগ প্রেস করতে হতে পারে। তো এই যে লগ বলে যে কথাটা, সেটা কিন্তু আমাদের এই সাইন্টিফিক ক্যালকুলেটরে আছে। এই দেখো লেখা আছে লগ, দেখতে পাচ্ছ? এই দেখো লগ, তাই না? অনেক ব্যাপার আছে, কস সাইন, এরা তোমাদের কলেজের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লাগবে, কিন্তু এবার এই লগের ইউজটা আছে তোমাদের। আগের বার তো তোমরা যখন ম্যাপ প্রজেকশন করেছিলে, সেই ম্যাপ প্রজেকশন করার সময় তোমাদের তেমন ভাবে ইউজ হয়নি, কারণ ম্যাক্সিমাম স্কুলে বলেছিল, কি বলেছিল, যে গ্রাফিক্যালি করা যাবে, তো ম্যাথমেটিক্যালি করতে গেলে কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর মাস্ট। তাহলে এবার আমরা কি করব, এখানে এফ এর টোটাল করব, মানে সামেশন এফ করব, আর এখানে সামেশন এফ এক্স করবো, ঠিক আছে? এখানে আমাদের সামেশন এফ হচ্ছে 180, আর এখানে সামেশন এফ এক্স হচ্ছে 190,600। ঠিক আছে, বড় সংখ্যা আছে, ভালো করে ঠান্ডা মাথায় করবে কিন্তু। এবার আমাদের সূত্র, যেভাবে আমরা সিস্টেমেটিক কাজ করেছি, কি লিখবো? সূত্র, সুন্দর কথা, যৌগিক গড়, যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার সমান সমান ফর্মুলা সামেশন এফ এক্স বাই সামেশন এফ। এখানে কি হবে? এটা বারবার জানো তোমরা, অলরেডি তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে। তিনটা কাজ হচ্ছে, 3 নাম্বার কাজ, যেখানে এক্স সমান সমান চলকের মান এবং এফ সমান সমান পরিসংখ্যান, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? যৌগিক গড়ের সূত্র লিখব, যৌগিক গড় এক্স বার সমান সমান সেম সামেশন এফ এক্স বাই সামেশন এফ, 190,600 ডিভাইডেড বাই কত আছে আমাদের এখানে? 180। এটা করার পর আমাদের ক্যালকুলেটরে আসবে কত দেখে নিই, 190,600 ভাগ 180, কত আসলো? 105,8.8888। তো এটাকে বিঘর নিতে হবে 9, এত, ঠিক আছে? কিসে আসবে? টাকায়। তাহলে সুতরাং কি লিখবো আমরা? শ্রমিকদের দৈনিক বেতনের যৌগিক গড় 89 টাকা, ঠিক আছে? এটা ছিল আমাদের টোটাল ক্যালকুলেশনটা, গ্রুপ ডেটা বা শ্রেণীবদ্ধ ডেটা ক্যালকুলেশন। এইভাবে সুন্দর করে তোমাদের করতে হবে। ক্যালকুলেশন কিন্তু বেশি নেই, মাত্র দেখো, আমি তোমাদের বারবার বলেছিলাম 3 লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন, এটা তো নর্মাল লেখালেখি, তাই না? তো তোমাদের 8 নাম্বার কাজ পর্যন্ত দেওয়া আছে, আশা করি এই কাজগুলোই তোমাদের অল্টারনেটিভ ওয়েতে ডিস্ট্রিবিউশন করে করতে হবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে 9 নাম্বার কাজটা আমি এখানে দিব, 9 আর 10 তোমাদের এক্সট্রা অ্যাড করা হচ্ছে মিনে, ঠিক আছে? ভালো করে দেখো, 9 এবং 10। তো আমি 9 নাম্বার কাজটা দেখাচ্ছি, তোমরা খাতায় জায়গা রেখে দিও অল্প, আগে 10 নাম্বার কাজটা লিখে নাও। তাহলে মিনের টোটাল এটা হচ্ছে 10 নাম্বার কাজ, ঠিক আছে? কি হবে? বৃষ্টিপাত ব্র্যাকেটে মিমি, আর এখানে দিন সংখ্যা, ঠিক আছে? প্রথমটা হবে 101 থেকে 120, 121 থেকে 140, 141 থেকে 160, 161 থেকে 180, 181 থেকে 200। একটা বাক্স বানিয়ে দাও, জায়গা হচ্ছে না যেহেতু। কত হবে? 201 থেকে 220, এবং এদের ফ্রিকোয়েন্সি বা দিন সংখ্যাগুলো কত হচ্ছে? 6, 8, 10, 12, 6, 7।
এখানে কিন্তু একটা এক্সট্রা বানাতে হবে এভাবে, ঠিক আছে? এই যে এখানে 4টা আছে, ঠিক আছে? প্রাথমিক বেতন এখানে এর পরে যেহেতু এখানে অসমান আছে না, দেখো এই যে রিপিট হচ্ছে না ডেটা, তাই এখানে আরেকটা কলাম অ্যাড করবা এবং তার হেডিং থাকবে শ্রেণী সীমানা। 0.5 যোগ বিয়োগ করে যেভাবে করতে হয় সুন্দর করে সিস্টেমেটিক, আর বাকি সব সিস্টেম সেম, ঠিক আছে? 10। এবং 9 নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে এই দেখো 9 নাম্বার কাজ, ঠিক আছে? এই 9 নাম্বার কাজটা তোমরা একবার স্ক্রিনশট করে টুকে নাও খাতায়। এই কাজটা হচ্ছে তোমাদের 9 নাম্বার কাজ, তাহলে টোটাল 10টা কাজ দেওয়া হলো। এই টোটাল কাজগুলো তোমরা হোমওয়ার্ক করে আনবে। এবং কোনো কাজ করার সময় যারা আমার অনলাইন এবং অফলাইনে ডাইরেক্ট স্টুডেন্ট, তোমাদের কোনো রকম কাজ করতে গিয়ে যে কোনো রকম সমস্যা হলে কিন্তু আমাকে প্রশ্ন করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? আমাদের বিভিন্ন রকম সাইট আছে, সেখানে মেসেজ করবে। এবং নেক্সট ক্লাসে কিন্তু খাতাগুলো চেক করব, সুতরাং আজকে এবং কালকের মধ্যে কাজগুলো তোমরা শেষ করে ফেলবে। এবং মিনের আমি এখানে 3 রকম কাজ দেখালাম, আরো একাধিক কাজ আছে। যে বা যারা আমাদের সাথে অনলাইন পেইড ক্লাসের মাধ্যমে যুক্ত আছে তাদের সাথেই আমি এই ক্লাসেসগুলো শেয়ার করব, কারণ ওই একটি বা দুটো ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত সিলেবাস কভার হবে না। সুতরাং যে বা যারা এখনো পর্যন্ত আমাদের পেইড ক্লাসে যুক্ত হয়নি, খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো। আজকে এখানে অফ করলাম স্টুডেন্ট, আবার আসবো নতুন একটা ভিডিওতে।